একটা জিনিস আমি বলি, এই যে আপনারা দেখলেন যে সুব্রত বাইন আর কি মোল্লা কি একজন শীর্ষ সন্ত্রাসী ধরা ধরা পড়েছে না? হ্যাঁ, আমি আপনাকে একদম কনফার্ম হয়ে বলতে চাই, এরা ছিল হচ্ছে গোয়েন্দা সংস্থার আন্ডারে, গোয়েন্দাতে বন্দী ছিল বলতেছি না, তারা গোয়েন্দা সংস্থার কন্ট্রোলে ছিল। এরা আমাদের গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা এদেরকে কন্ট্রোল করতো। এই যে সমস্ত অস্ত্রপাতি ধরা পড়ছে, এরা সুবিধা মতো, আপনারা সবাই জানেন যে মমতা ব্যানার্জির যে দল আছে সেটা হচ্ছে কি বলে, ডক্টর ইউনূস কেন জুন পর্যন্ত যেতে চান আমরা এখনো ক্লিয়ার না। উনি ডিসেম্বর পর্যন্ত যেতে পারবেন কি আমার সন্দেহ আছে, যদিও মুস্তাফিজ বলছে। আমি মনে করি যে উনি সাধারণত বেশিরভাগ সমস্যা এখনো সমাধান হয় নাই। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেফতার করা হয়েছে। এবার এটা নিয়ে মুখ খুলেছেন সাবেক সেনা সদস্য মুস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, এই সুব্রত বাইন সহ শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করেছে ভারতের নির্দেশে। সেনাবাহিনী নিজেদের ইমেজ ঠিক করার জন্য এবং ডক্টর ইউনূসের সাথে তাদের একটা মুখোমুখি অবস্থান, এটার কাছে তারা এবং সরকারকে বোঝানো, দেশবাসীকে বোঝানো যে সেনাবাহিনী কাজ করছে, এই জন্য সুব্রত বাইন সহ শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি যেই আলোচনা উঠেছে, এই শীর্ষ সন্ত্রাসীদেরকে বিএনপি, জামাত, এনসিপি এই শীর্ষ নেতাদেরকে হত্যার টার্গেট করেছে, এই বিষয়টি কতটুকু সত্যতা রয়েছে এই বিষয় নিয়ে তিনি কিছু তথ্য দিয়েছেন। চলুন আমরা তার আলোচনা শুনব। ছিল যে এখন ভারত সরকারের যেটা কৌশল বা তাদের যেটা পরিকল্পনা, সেটা হচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন করা যায় বাংলাদেশে, সেখানে বিএনপি ঢুকবে। বিএনপি যেহেতু দুর্নীতি করবে, তারা খুব তাড়াতাড়ি অজনপ্রিয় হবে এবং এরপরে তারা আওয়ামী লীগকে আবার ঢুকাতে পারবে। এটাই হচ্ছে, এবং এইবারও তারা আওয়ামী লীগকে দিয়ে নির্বাচন করাবে, নির্বাচন করতে পারবে। তারা জানে যে নির্বাচনে সে খুব একটা বেশি পাবে না, তাতে কোনো অসুবিধা নাই। এইটা ছিল তাদের পরিকল্পনা। এখন বাংলাদেশে যখন জেনারেল ওয়াকার বলে আমরা এখনই নির্বাচন চাই, তখন বা আমাদেরকে যখন অন্যান্যরা বলেন, বিএনপি যখন বলেন যে না আমি এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, তখন কি হয়? তার মানে তখন আমাদের মনে হয় যে এখানে বাংলাদেশে বসে, ঠিক আছে আমাদের এখানে নানান ধরনের যে অন্তর্দ্বন্দ্ব হচ্ছে, এর মধ্যে ভারতেরও একটা রোল আছে। কারণ এখানে আপনি জানেন যে ওয়াকারের সাথে ভারতের জেনারেলের যে কথাবার্তা হয় সেটা সবাই জানে, উনি নিজেই বলেছেন। সো এবং মুস্তাফিজের অন্যান্যরা যারা এই সমস্ত সামরিক বাহিনী নিয়ে কথা বলে, তারা তো বলে অন্যান্য অফিসাররা আছেন যারা হাসিনার সাথে কন্ট্যাক্টে আছেন, অথবা যারা অন্য ইন্ডিয়ানদের সাথে কন্ট্যাক্টে আছেন। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে, আমি মনে করি যে বাংলাদেশে এখন বিএনপি অথবা সেনাপ্রধান, ওনারা ভারতের সাথে যে এক ধরনের কোঅর্ডিনেশন করছেন না, সেটা আমরা কেমনে জানি? ওনারা তো অস্বীকার করছেন না। এবং এইটা যদি হয়ে থাকে, তার মানে আমাদের ভিতরে যাদের অন্তর্দ্বন্দ্ব, তার মধ্যেও ভারতের একটা ভূমিকা আছে। এটাও ভারতকে বলা উচিত আমি মনে করি। এবং মনে করি যে যেহেতু ইউনূস সরকার এটা এক ধরনের ইয়ে হচ্ছে, ওনাদের যদি গোয়েন্দা রিপোর্ট থাকে, ওনারা গোয়েন্দা রিপোর্টের উদ্ধৃতি দিয়ে যদি বলতে পারেন তো বলা উচিত যে আমাদের রাজনৈতিক বিষয়ে, অভ্যন্তরীণ বিষয়ে সবসময় কি ভারত আপনার নাক গলায় না? সেটাই তো সেই দিক থেকে তো সেটা ঠিক আছে। কিন্তু উনি বলছেন যে রাজনীতিকে, এই যে সরকার বিভিন্ন দলের সাথে বসছে, সেইখানে মন্তব্য করছে, ভারতকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করছে, মনে হয় যে বিএনপি কে যেভাবে বলা হচ্ছে আর কি, সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছে। তো সাকিব ভাই শেষ করবেন, আমি আবারও আসবো আপনার কাছে। জি জি, আমি খালি বলতে চাই যে দুই দলের মধ্যে যখন কথা হয়, আমি এটা আমি ঠিক আপনার এখানেই আমি অ্যাকসেপ্ট করব যে আমরা ভারতের ব্যাপার বেশি কথা বলার থেকে কম কথা বলা ভালো, এবং অ্যাকশন, উই শুড বি অ্যাকশন ওরিয়েন্টেড। সো আমরা যখন দুই দল কথা বলে, তখন আরেকটা দেশ নিয়ে বা ভারত নিয়ে যদি বলাতে ওনারা যদি একটু হন, কি বলে, ওনাদের অসুবিধা হয়, তাহলে এই সমস্ত কথা কম বলা ভালো, এবং এই সমস্ত কথা আপনার গোপন রাখা ভালো। আমি যেটা বলতে চাই যে বিএনপির ব্যাপারে আমরা হয়তো বললাম,
কিন্তু হুম বিএনপির ব্যাপারে অন্যান্য দলগুলো তার ভারত মানে যে করছে সেটা এনসিপি বা অন্য কেউ একটু কম বলা, আমার তো মনে করি সেটা এক ধরনের রাজনৈতিক শিষ্টাচারের মধ্যেও পড়ে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান, আপনার কাছে জানতে চাই যে ভারত নিয়ে আমাদের যে পরিমাণ আলাপ আলোচনা হয় সেটা কি আপনি কি মনে করেন যে অতিরিক্ত আলাপ আলোচনা হচ্ছে, প্রয়োজনের অতিরিক্ত? যেটা উনি রণদী জয়সওয়াল উনি আরো যেটা বলেছেন যে মানে এই সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ, মানে সেই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা না করে সরকার আলোচনার মোড় ঘুরানোর জন্য এই যে বারবার ভারতকে টেনে আনছে। আপনার কাছে কি মনে হয়? আপনার মাইক্রোফোন মিউট করা। আচ্ছা, ধন্যবাদ। আমার মত হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যতটুক রিয়াকশন দেখাইতেছি অ্যাটলিস্ট আরো 10 গুণ রিয়াকশন দেওয়া উচিত। তারা যেভাবে ভারতীয় টিভি ওখানে বসে থেকে শেখ হাসিনা তাদের সহযোগীরা যেভাবে কথা বলতেছে বাংলাদেশে, এই 4 দিন আগের এনডিটিভির একটা নিউজ দেখলাম যে শেখ হাসিনা বলছে যে সেলিং দ্য কান্ট্রি টু ইউএস, ডক্টর ইউনূস নাকি ইউএস এর কাছে দেশটাকে বিক্রি করে দিচ্ছে। আর হোয়ারেজ আমরা সবাই জানি গত 16 বছরে সে ভারতের কাছে কি কি বিক্রি করছে, সে নিজেই নিজের মুখ থেকে বলেছে যে ভারতকে যা দিয়েছে তা এখন কি যা দিয়েছে তা ভারত গুণে শেষ করতে পারবে না এরকম। সারা জীবন মনে রাখবে, আমি ভারত সারা যেটা জীবন মনে মনে করি রাখবে। সারাদিন মনে রাখবে, দ্যাট ইজ দ্য স্টোরি। তাদের উচিত হচ্ছে তাদের এত কিছুর পরে আমাদের কাছে যে জিনিসগুলো মনে করেন আগে থেকে কনফার্ম ছিল না, যে আমরা সবাই জানতাম যে ভারতের আধিপত্যবাদ আছে, যেটা 16 বছরে আমরা দেখেছি বিভিন্ন সময়। বর্তমানে আমরা দেখছি জেনারেল ওয়াকার বলছেন যে তিনি ভারতের সাথে সারাক্ষণ যোগাযোগ রক্ষা করেছেন, ভারতের ইয়ার সাথে ভারতের সরি সেনাপ্রধানের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করেছেন। তিনি আওয়ামী লীগকে বারবার ইয়া করতে চাচ্ছেন, হ্যাঁ, বারবার একটা মডারেট আর্মিকে আওয়ামী লীগকে আনতে চাচ্ছেন, এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগকে যখন ব্যান করতে চাচ্ছে সরকার তখন উনি গিয়ে নাক দিয়েছেন। এতে উনি অ্যাকচুয়ালি এক্সপোজ, এখানে কোনো এটার কোনো ইয়া নেই যে কন্ট্রোভার্সি আর হওয়ার কথা না। কিন্তু আমরা দেখতে পেরেছি যে যতবারই জেনারেল ওয়াকারকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হয় তখনই, এর আগের বার যখন সজীব ভুইয়া যখন বলেছিলেন তখন কিন্তু বিভিন্ন মিডিয়া তার পক্ষে গুণগান গাওয়া শুরু করেছে। বর্তমানে এক ধরনের বুদ্ধিজীবী আছে, মেইন স্ট্রিম মিডিয়া আছে, তারা আবার শেখ হাসিনাকে নিয়ে জেনারেল ওয়াকারকে নিয়ে ভালো কথা বলাচ্ছে, কিন্তু কেউ একটা কোশ্চেন করতেছে না যে এই সময়ের মধ্যে জেনারেল ওয়াকার যে উনার আন্ডারে থাকা 5 জন জেনারেল যে বিদেশে পালিয়ে গেল, তাদের বিরুদ্ধে করাপশন চার্জ ছিল, গুম খুনে ছিল, এইগুলোর জন্য যে উনি দায়ী, বা এখন এট প্রেজেন্ট যে বিভিন্ন স্টোরি বের হচ্ছে যে কতজন ভিআইপি সেনাবাহিনীর তত্ত্বাবধানে নতুন পাসপোর্ট করে বিদেশে চলে গেছে, এখানে আর্মি তাদের সহায়তা করছে, এগুলোর জন্য কিন্তু জেনারেল ওয়াকারের কোনো দায় নিতে যাচ্ছে। এতে স্পষ্ট এখানে যদি কোনো কন্ট্রোভার্সি থাকতো যে ভারতের সাথে আমাদের ইয়া নাই, উনাদের কোনো যোগাযোগ নাই, তাহলে একটা কথা ছিল, বাট এটা এখন সারা দেশের কাছে এক্সপোজ। কিন্তু তারপরেও তারা যেটা করতেছে প্রচন্ড ভাবে তাদের যে সেই যে ভারত ভারত এবং ইন্ডিয়া, আপনারা শুনে জানবেন যে ভারত এমন একটা দেশ যে দেশের এখন পর্যন্ত 27% লোক স্যানিটাইজেশন নাই, তারা মানে সকালের কাজ সারে হচ্ছে জঙ্গলে, সেখানে তাদের স্যানিটেশন বাদ দিয়ে তারা 2007-এর হিসাব মতে তাদের রয়ের বাজেট ছিল $145 মিলিয়ন। এটা এই তথ্যটা পাওয়া যায় না, আমি একটা আমেরিকান ওয়েবসাইটে জিনিসটা পেয়েছি 2007-এর। অথবা এখন তো এই বাজেটটা আরো বৃদ্ধি পেয়েছে, এই বাজেটটা দিয়ে তারা কি করে পাশের দেশগুলোতে প্রভাব খাটানোর চেষ্টা করে। আমাদের যে যে সমস্ত বুদ্ধিজীবী আছে তাদেরকে ভারতে নিয়ে যায়, ওখানে গিয়ে পদক দেওয়ার চেষ্টা করে, তাদেরকে সার্টিফিকেট দেয়, তাদের পিএইচডি ডিগ্রি দেয়। এই সমস্ত হচ্ছে রয়ের এক্সপেন্ডিচার, এবং এর আউটকাম হচ্ছে তারা এখন তাদের যে লাস্ট স্ট্রং পয়েন্ট, এই এই যে বিপ্লবটা হয়েছে, বিপ্লবের মধ্যে আওয়ামী লীগ পরাজিত হয়েছে, শেখ হাসিনা পরাজিত হয়েছে বলবো, আওয়ামী লীগ পরাজিত হয়েছে। আওয়ামী লীগের লোকজন এখন বিভিন্ন জায়গায় আছে, সেনাবাহিনীতে আছে, সচিবালয় আছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই 3 দিন আগে যে অফিসারদের একটা অ্যাড্রেস করেছিল জেনারেল ওয়াকার, সেই অ্যাড্রেসের মধ্যে উনি খুব সরকারের প্রতি অধ্যত্বমূলক কথাবার্তা বলেছেন, এবং এটা পরিকল্পিতভাবে মিডিয়ার কাছে প্রকাশ করা হয়েছে। এতে কিন্তু মানে আমি যেটা বলবো, এটা একটা জিনিসটা করেছেন হচ্ছে ভারতীয় প্রেসক্রিপশনে, এর আগে একবার করেছিল হচ্ছে
আপনার মনে আছে কিনা 25 ফেব্রুয়ারিতে রাওয়াতে একটা রাওয়াতে হ্যাঁ, উনি অ্যাগ্রেসিভ ইয়া করেছিলেন। বিজয় হত্যা দিবসের দিন। কারেক্ট কারেক্ট। এখন এই সবকিছুর মিলে এটার সাথে রিলেটেড কিন্তু আপনি দেখেন যে সচিবালয়ে যে ইয়াটা আনরেস্ট যেটা হয়েছে, এখন দেখেন সচিবালয় আনরেস্টটা কিন্তু ইয়া হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কি জন্য? এর মধ্যে কিন্তু ইন্ডিয়ার ইনভলভমেন্ট আছে। যখন একটা লিস্ট করা হয়েছে, জেনারেল প্রফেসর ইউনুস যখন একটা লিস্ট করেছেন, ওর মধ্যে উনি দেখেন যে 45 জন সচিব আছে হচ্ছে হিন্দু, এবং উনি যখন চাকরিচ্যুতের থ্রেটটা দিয়েছেন এবং তাদের কি বলে তাদের মানে সম্পদের হিসাব নিবেন এই ধরনের কিছু বলেছেন, তখন ইন্ডিয়ান এম্বাসি বুঝতে পেরেছে যে এইটা ফিউচারে যে তাদের যে জেনারেল ওয়াকারকে যখন তারা এক্সপোজ করে দিয়েছে, এই সচিবদেরকে তারা এক্সপোজ করে দিবে এবং তারা আউট অফ জব হয়ে গেলে তাদের ইয়া কিন্তু সচিবালয় কোনো কিছু থাকবে না। সো তাদের ইয়াতেই এখন কিন্তু সচিবালয় ঠান্ডা হয়ে গেছে। সো ভারত এখন চোখ বন্ধ করে বলতে পারে না যে তারা এই দেশের মধ্যে কোনো ইনফ্লুয়েন্স করে না। আপনি একটা জিনিস দেখেন, ভারতের মুসলমান বোধ হয় 19% ওর আর আমরা এক্স্যাক্টলি হিসাব না নাই, কিন্তু তাদের রিপ্রেজেন্টেশন ইন গভর্নমেন্ট জব এবং সবকিছুতে ইজ সামথিং লেস দেন 1% অর 1% প্লাস। আর হোয়ারেজ বাংলাদেশে যদি আপনি ডেপুটি সেক্রেটারি অ্যাওয়াব দেখেন, ইট ইজ 38% রিপ্রেজেন্টেশন। এটা ক্লিয়ারলি দেখতে পারেন যে এখন এট প্রেজেন্ট সচিবালয়ে 45 জন সচিব আছে হচ্ছে হিন্দু। সো এই জিনিসগুলা যদি বলেন, আমি অ্যাকচুয়ালি একজন ইয়াকে জিজ্ঞেস করেছিলাম, একজন হিন্দু অ্যাক্টিভিস্ট ইয়াতে বলছে এটা হচ্ছে মেধা। মেধা যদি হয় তাহলে কি ভারতীয় মুসলমান যারা আছে তাদের মেধা নাই? আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে ভারত এখন যেটার মধ্যে নাক গলিয়েছে, আমি মনে করতেছি যে ভারতের যে এই সমস্ত কিছুই হয় হচ্ছে অজিত দোভাল হচ্ছে তাদের মেইন সিকিউরিটি অ্যাডভাইজার, এবং তারা প্ল্যান করে বাংলাদেশে যখনই কোনো একটা উন্নয়ন বা কোনো একটা সামনের দিকে এগিয়ে যায়, তখনই তারা নির্দিষ্ট করে কাকে কাকে দিয়ে সমস্যাটা হচ্ছে। এখন তারা বুঝতে পেরেছে যে জনাব খলিলুর রহমান, তার এগেনস্টে একদম চন্দন নন্দী থেকে শুরু করে তাদের ভারতীয় মিডিয়া তাকে একটা ডেঞ্জারাস ম্যান বলেছে। ওয়ারেস মনে রাখতে হবে 2001-এর যে ইলেকশনটা হয়েছে, একের ইলেকশনে কিন্তু তখন লতিফুর রহমানের কিন্তু যিনি প্রধান কমিশনার ছিলেন, তার পিএস ছিলেন হচ্ছে এই খলিলুর রহমান, এবং উনি কিন্তু প্রায় 1700 এমপ্লয়িকে সরাই দিয়ে একদম একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করেছিলেন। এটা কিন্তু বিএনপির এখন জানা উচিত, কিন্তু ওনারা মনে হয় জিনিসটা ভুলে গেছেন। এখন বিএনপিও ভারতের সুরে কথা বলতেছে। আমাদের রাজনৈতিক দলগুলোর সবচেয়ে একটা বড় সমস্যা হচ্ছে তাদের ভিতরে, আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে ঢুকিয়ে দিয়েছে যে ভারতের আধিপত্য ছাড়া, ভারতের একটা ফেভার ছাড়া আমরা দেশ চলতে পারবো না। এটা যতক্ষণ পর্যন্ত ঠিক, যতক্ষণ পর্যন্ত আমাদের রাজনৈতিক দলগুলা বিশ্বাস করবে তাদের ছাড়া আমাদের চলবে না, এবং এইটাই হচ্ছে তাদের স্ট্রং পয়েন্ট। একটা জিনিস বুঝে রাখেন যে এখন যে বিএনপি ভারতের সুরে কথা বলতেছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলা কিন্তু নির্বাচন চাচ্ছে না, কিন্তু তারা বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে। ভারতীয় মিডিয়া একই কথা বলতেছে, জেনারেল ওয়াকার একই কথা বলতেছে, বিএনপি একই কথা বলতেছে। এতে সবাই বোঝা যায় যে বিএনপি চাচ্ছে তাড়াতাড়ি ইলেকশন। এখন যদি একটা তাড়াতাড়ি ইলেকশন দেওয়া হয়, যদি যে সমস্ত সংস্কার আছে সংস্কার যদি না করা হয়, এই সংস্কার দিয়েই কিন্তু মানে আগের যে সরকারি চাকরিজীবী আছে যাদেরকে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি দিয়ে সরকার নিজের স্বার্থে ব্যবহার করত, এই জিনিসগুলোই কিন্তু বন্ধ করাই কিন্তু এখন এই যে সংস্কারের একটা মূল ভিত্তি, সংস্কারের মূল কারণ। আপনারা এই যে পোর্টের ব্যাপারে দেখতে পাচ্ছেন যে পোর্টে কিন্তু চিটাগাং পোর্টের এগেইনস্টে তারা কেন বলতেছে, কারণ চিটাগাং পোর্টে যে রাজনৈতিক যে প্রভাব ছিল, ওখানে যে ঘুষ বাণিজ্য যেগুলো ছিল, এগুলো যখন অটোমেশনের মধ্যে যখন চলে আসবে, তখন কিন্তু কয়েকদিন আগে ব্রিগেডিয়ার হাসান নাসির ক্লিয়ারলি বলেছেন যে এখানে তাদের ইচ্ছা মতো রুল অনুযায়ী ভিতরে ট্রাক আদান প্রদান করতো, যেখানে মাত্র 2টা ট্রাক দেওয়া হয় সেখানে 20টা ট্রাক নেওয়া হয়তো। এটা ওনারা বন্ধ করে যাওয়ার পরে কিন্তু একটা ওপেনিং আরো খুলে গিয়েছিল। এই জিনিসগুলো বন্ধ করার জন্য প্রফেসর ইউনুস কাজ করতেছেন। তো এখানে ভারত এবং যদি বিএনপি যদি কনভিন্স হয়ে এখন নির্বাচনটা চায়, যেটা হবে আমি বিশ্বাস করি যে এখন যেটা হয়, এখন বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু এই বিএনপি ক্ষমতায় আসার ফলে কিছু লোক, আমি বলতেছি না তারা দুর্নীতি করবে, বাট কিছু অংশ দুর্নীতি করুক আর না করুক, তারা হচ্ছে সবসময় দেয়ার উইল বি ডিসস্যাটিসফ্যাকশন সাইড, এবং তাদেরই ওরাই তখন খেলবে তাদের এগেইনস্টে এবং পক্ষে খেলে, এবং তারা শেখ হাসিনাকে যেরকম পুরা কন্ট্রোলে নিয়েছিল, তখন বিএনপি কে কন্ট্রোলে নিয়ে নেবে, এবং তারা যেটা করবে ক্ষমতায় তারা থাকার জন্য
তারা কম্প্রোমাইজ করবে। এই জিনিসটা বন্ধ করার জন্যই সংস্কারটা দরকার, এবং এই জন্যই প্রফেসর ইউনূস সংস্কারের জন্য বেশি জোর দিচ্ছেন বলে আমি ধারণা করি। সো আমি যেটা মনে করি যে বর্তমান রাজনীতির যেটা প্রেক্ষাপট যেটা, সেটা হচ্ছে যারাই ভারতের সাথে মিলে থাকবে, তারা আমরা যারা মেইন স্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া ফলো করি, তারা বুঝতে, আমার কাছে যেটা মনে হয় যে প্রেসিডেন্ট যে রাজনৈতিক দলগুলো, তারা এখনো প্রি সোশ্যাল মিডিয়া যুগে যেভাবে রাজনীতি করতো সেভাবে করতেছে। তারা একটা জিনিস জনগণকে বুঝাইতো যেটার কোনো ভেরিফিকেশন করার জনগণের ছিল না, কিন্তু এখন আছে। এই জিনিসটা তারা ভুলে গেছে। তারা এখনো যে উইন্ডোজ ডস সিস্টেমে তারা চলতেছে, বাট দুনিয়া যে এখনো অ্যাডভান্স হয়ে গেছে। এখন যে ভেরিফিকেশন জনগণই ভেরিফিকেশন করতে পারে, এবং সোশ্যাল মিডিয়ার যদি ইম্প্যাক্ট না থাকতো, তাহলে এই বর্তমানে ইউটিউবার যারা সোশ্যাল মিডিয়া আছে তারা এত স্ট্রং হইতো না। এবং তারা স্ট্রং হওয়ার পরে ইভেন যারা এই সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা কচু ক্ষেত থেকে মাসোহারা পায়, এইটাও এখন জনগণের কাছে ক্লিয়ার হয়ে যায়। এবং গত 16 বছরে শেখ হাসিনা এটা স্টপ করতে পারে নাই, এবং প্রেজেন্ট গভর্নমেন্টও পারবে কি না আমার ইয়া আছে। আরেকটা জিনিস আমি বলি, এই যে আপনারা দেখলেন যে সুব্রত বাইন আর কি মোল্লা কি একজন শীর্ষ সন্ত্রাসী ধরা পড়েছে না? হ্যাঁ, আমি আপনাকে একদম কনফার্ম হয়ে বলতে চাই, এরা ছিল হচ্ছে গোয়েন্দা সংস্থার আন্ডারে, গোয়েন্দাতে বন্দী ছিল বলতেছি না, তারা গোয়েন্দা সংস্থার কন্ট্রোলে ছিল। এরা আমাদের গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা এদেরকে কন্ট্রোল করতো। এই যে সমস্ত অস্ত্রপাতি ধরা পড়ছে, এরা সুবিধা মতো, আপনারা সবাই জানেন যে মমতা ব্যানার্জির যে দল আছে সেটা হচ্ছে কি বলে বিজেপির এগেস্টে। সো এই পার্টিরা যখন সুবিধা হয় নির্বাচনের আগে একবার ওই পারে যায়, সেই অস্ত্র ব্যবহার করে, ওই পারে গিয়া জামাতে কি বলে মমতা ব্যানার্জির এগেস্টে কাজ করে, আবার বাংলাদেশে চলে আসে, বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষে কাজ করে। সো এরা ছিল হচ্ছে গোয়েন্দা সংস্থার আন্ডারে। সো যেহেতু জেনারেল ওয়াকার একটু ব্যাকফুটিং এ পড়ে গেছে এই অ্যাগ্রেসিভ গিয়াটার পরে, উনি একটা ইয়া দেখানোর জন্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে উনি একটা সাকসেস দেখানোর চেষ্টা করতেছে। এইটাই হচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থার সবচেয়ে বড় ইয়া। সাকিব ভাই যেটা বলেছেন যে একসময় ভারতীয় গোয়েন্দা সংস্থার ইয়া অফিসও ছিল ডিজিএফআই এর অফিসের মধ্যে, এখন এটা আছে কিনা আমি জানি না, কিন্তু এইটুকু জানি যে তারা স্টিল এখনো ভালোভাবে কোলাবোরেট করতেছে। আমি একটা জিনিস বলি, আমার একটা কনফিউশন ছিল যে আমি যেহেতু বিভিন্ন অফিসারের সাথে কথা বলি, যে তারা বলছিল যে না, ডিজিএফআই এবং এনএসআই তারা এখন ইয়ে হয়ে গেছে, যে তারা এখন সরকারের কথা মতো চলতেছে। বাট যখনই এই জেনারেল ওয়াকার এই যে অফিসার অ্যাড্রেসটা দিয়েছিল, আমার মাল্টিপল সোর্স কনফার্ম করেছে এই অ্যাড্রেসটাকে 100% সাপোর্ট করেছে ডিজিএফআই এবং এনএসআই। সো আমি ধরে নিব দে আর স্টিল ইন কন্ট্যাক্ট উইথ ইন্ডিয়া। তার মানে হচ্ছে এই যে সুব্রত বাইন আর ইয়াটাকে দেখাচ্ছে, এটা একটা প্লে। জাস্ট জেনারেল ওয়াকারের যে মানে ধুলায় মিশে গেছে যে তার ইমেজটা, উনি বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ। দেশের বিপক্ষে যদি উনি ভারতের সাথে কন্ট্যাক্ট করে একটা ফ্যাসিস্ট, ওনার ইমান নষ্ট হয়ে গেছে। এই সমস্ত তাহাজ্জুদের গল্প বলে কোনো লাভ নাই। সো আমি মনে করি যে এখন পর্যন্ত ভারত আমাদের মধ্যে যে কন্ট্রোলটা আছে, তবে হ্যাঁ আমি এটাকে সাপোর্ট করি যে সুব্রত বাইন আর এই মোল্লা এটাকে ধরা হয়েছে, দিস ইজ এ গুড সাইন। এটা জেনারেল ওয়াকারের ভাবমূর্তি বা আর্মির ভাবমূর্তি যেটাই হোক, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। এটা হচ্ছে ওদের কাছ থেকে একটা ফুটে আসার একটা ইয়া। আমি আশা করবো যে গোয়েন্দা সংস্থাগুলো একইভাবে এই ইন্ডিয়ান হেজিমনি থেকে আমাদেরকে বের করে নিয়ে আসবে। এবং আমি যেটা মনে করি যে বিএনপি যদি এখন ক্ষমতা আসে, তাহলে কিন্তু এই সেম জিনিসটা হবে, বিএনপির মাধ্যমে তখন আমাদের পলিটিক্সকে কন্ট্রোল করবে, যেটা আমরা কখনোই চাই না। সো আমি মনে করি ভারতেই সেই কূটনীতিবিদ যিনি যেটা বলছেন, হি শুড শাট হিজ মাউথ। এবং আমি মনে করি সাকিব ভাইয়ের সাথে একমত যে তারা বাংলাদেশের ভিতরে যে সমস্ত জিনিস আছে, যেগুলোর এভিডেন্স আছে, এগুলো এভিডেন্স ভিত্তিক তাদের একটা উত্তর দেওয়া আমাদের কূটনীতিক তরফ থেকে একটা জরুরি। ধন্যবাদ। আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল যে আইএসপিআর থেকে যে রিপোর্টটা বের হয়েছে, যেদিন ওয়াকার বক্তব্য রেখেছেন তার পরের দিনে বের হয়েছে, মানে এটার সাথে ওনার বক্তব্যের কোনো সম্পর্ক আছে কিনা, আর এটা বের করে আসলে মানে এতদিন পরে কেন বের হলো, এটা একটা বিষয়। আর ওবায়দুল কাদের দেখলাম যে এরপরে মানে আকস্মিক ভাবে উনি সামনে আসলেন, বক্তব্য রাখলেন কি, উনি একটা সাক্ষাৎকার দিলেন, তাও ইন্ডিয়ার একটা ইয়ে আছে। তো এই দুটো জিনিস এটার সাথে সম্পৃক্ত কিনা? আচ্ছা, প্রথমটা আমি বলি, আপনার মনে আছে কিনা 2 বছর আগে যখন ইমরান খান জেল থেকে বের হলো, তখন উনি আইএসপিআর এর একটা বক্তব্যের এগেনস্টে একটা বক্তব্য দিয়েছিলেন। পাকিস্তানি
যে পলিটিক্স চলে তাতে হচ্ছে সরকার একটা জিনিস, আইএসপি একটা জিনিস। আইএসপি এর একটা বক্তৃতা দেয় সরকারের এগেনস্টে, সরকার আবার দেয় আইএসপি এর এগেনস্টে। বাট এই জিনিসটা বাংলাদেশে কখনো ছিল না। এই জেনারেল ওয়াকার যে ডাইরেক্টর মিলিটারি অপারেশনস, ওইটা কিন্তু ওই বিবৃতিটা কিন্তু আইএসপি এর ছিল না, ওটা ছিল হচ্ছে ডাইরেক্টর মিলিটারি অপারেশনস এর একটা বক্তব্য। সেই বক্তব্য অ্যাকচুয়ালি মানে আর্মি রুলস অনুযায়ী সরকারের কোনো অনুমোদন ছাড়া এভাবে ব্যাপকভাবে কোনো মিডিয়া কভার করতে পারে না আর্মি। এটার মানে একটাই হচ্ছে আমাদেরকে, আমাদের যে আহ, পাকিস্তানের মিলিটারি এক ধরনের কন্ট্রোল, আমাদের মিলিটারি এক ধরনের কন্ট্রোল। আমাদের মিলিটারি সরাসরি সরকারের সরকারের ইয়াতে চলে। অনেক জায়গায় আপনারা একটা জিনিস শুনে থাকবেন যে সব দেশের একটা আর্মি আছে, বাট পাকিস্তান আর্মির একটা দেশ আছে, কিন্তু আমরা ওই সিচুয়েশনে নাই। আমাদের যে সরকার, আমাদের যে আর্মিটা আছে এটা সরকারের সাথে প্রতিগত অনুগত্য। এই অনুগত্যটাকে টেন্ট করার চেষ্টা হচ্ছে এই বারবার সরকারের এগেনস্টে বক্তৃতা দেওয়া, এবং তাদেরকে বোঝাইতে পারা যে আমরা অ্যাকচুয়ালি সরকারের এগেনস্টে কোনো কিছু বলি নাই। কিন্তু এটা সমস্ত সাংবাদিকদের প্রতিটা সম্পাদকই পরবর্তী বলেছে যে তারা এই জিনিসটা পেয়েছে আর্মির কাছ থেকে, কিন্তু তারা এটা কনফার্ম করার জন্য আইএসপিআর এর কাছে চায়া কোনো কিছু ইয়া পায় নাই। তার হচ্ছে এটা প্ল্যান করে দেওয়া হয়েছে, এবং প্ল্যান করে বাংলাদেশ আর্মির যে ইউনিটি এবং বাংলাদেশ আর্মির সাথে সরকারের যে একটা বন্ডিং যেটা আছে এটাকে টেন করার জন্য এটা একটা ভারতীয় পরিকল্পনা। এবং এখন পর্যন্ত জেনারেল ওয়াকার এই ভারতীয় পরিকল্পনা চলে আমাদের আর্মির যে ইমেজ যেটা আছে এটা নষ্ট করার চেষ্টা করতেছেন। এটা হচ্ছে ফার্স্ট কেস। আর সেকেন্ড কেস কোনটা বললেন? ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের যে বক্তা। শোনেন, আমি অ্যাকচুয়ালি যারাই নাগরিক টিভির সাথে ইয়া দেয়, জেনারেল ওয়াকার দেয়, এর আগে তো অমল সরকারের কাছে প্রথমে ইন্টারভিউ দিয়েছে, অমল সরকারের কাছে। মানে বলতে হচ্ছে যেখানেই কোনো ভেজাল দিতে আর হবে। অমল সরকার কিন্তু খুব একটা ভালো, মানে আমি জানি না ভারতের খুব ফেমাস ইয়ে কিনা উনি, বাট ওনার ইউটিউব চ্যানেলটা আমি দেখেছি যে খুব বেশি বড় কিছু না আর কি। ওনার সাথে আমার পার্সোনালি কথাও হয়েছে 2-3 বার। বুঝতে পারছি, আমি ওনার সম্বন্ধে তেমন জানি না, সে বাইরে, এই জন্য ওনাকে নিয়ে কিছু বলবো না। বাট কথা হচ্ছে আমার কাছে এটা মনে হচ্ছে যে বর্তমানে প্রেক্ষিতে উনি তো ভারতে আছেন নিশ্চিত, সেটা হচ্ছে বর্তমানে যেটা হচ্ছে আহ বর্তমান রাজনীতিতে ভারতের থ্রেট হচ্ছে যারা এন্টি ইন্ডিয়ান। এখন এনসিপি হচ্ছে এন্টি ইন্ডিয়ান। সো উনি এমন একটা স্টোরি বললেন ছাত্ররা তাকে ধরেও ছেড়ে দিছে, যেটা একটা অবিশ্বাস্য সিচুয়েশনে, কেউ এটা বিশ্বাস করবে না। এটা হচ্ছে ছাত্রদের মানে তাদের ইমেজটাকে ক্ষুণ্ণ করার একটা অপচেষ্টা, আমি বলবো, ছাড়া আর কোনো কিছু না। এটার কোনো বাকি যেগুলো বলছে ওগুলো বুলশিট কথাবার্তা বলছে। আই ডোন্ট বিলিভ দ্যাট গাই। বাট একটা জিনিস হচ্ছে কনফিডেন্স, তার গলার টোনটা কিন্তু কনফিডেন্ট ছিল। এইটাই হচ্ছে কনফিডেন্সের মূল। আমি বারবার প্রতিবার বলে আসছি ডে ওয়ান থেকে, সেটা হচ্ছে তাদের কনফিডেন্সের ইয়া হচ্ছে জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকারের কনফিডেন্সেই বিভিন্ন জায়গায় এত কিছু হয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে। আমি বলতে পারি আমার 28 বছর চাকরিতে আমি কখনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাই নাই। ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছাড়াই আমরা যখন ডিপ্লয়েড ছিলাম আমরা আইন শৃঙ্খলা 100% নিয়ন্ত্রণ করতে পেরেছি। কিন্তু এই সরকার 100% পাওয়ার পারতেছে না, কারণ হচ্ছে তারা চুজ এন্ড পিক করতেছে। যারা আওয়ামী লীগের সাথে জড়িত, যারা বড় বড় ভিআইপি যারা আছে তাদেরকে ক্যান্টনমেন্টের মধ্যে তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে, তাদেরকে পাসপোর্ট দেওয়া হচ্ছে, শিরিন শারমিনকে স্পিকারকে পাসপোর্ট দেওয়া হচ্ছে, এখনো ক্যান্টনমেন্টের ইয়াতে আছে। এবং এ ব্যাপারে অফিসার যারা আছে, আমি ক্লিয়ারলি জানি 70 ডিবেট যে জিওসি ছিল ওখানকার সিলেটের যে মেয়র ছিল, এখন বোধহয় লন্ডনে আছে, সে ওখানে গিয়ে আবার মানে সরকারের এগেন্সটে মামলা করার হুমকি দিয়েছিল। এই লোক সিলেট ক্যান্টনমেন্টের অফিসার্স মেসে ছিল, কিছু অফিসার গিয়ে তাকে পিটাইও আসছিল। এবং এই সমস্ত সবকিছুই হয়েছে জেনারেল ওয়াকারের যোগ সাজসে। এই জেনারেল ওয়াকার এদেরকে আউট করে দিচ্ছে, এবং দিস ইজ দ্য স্ট্রেংথ। এখনো এই জিনিসটা জেনারেল ওয়াকার এখন পর্যন্ত আছে। আমি আরেকটা জিনিস তথ্য দিই, সেটা হচ্ছে জেনারেল ওয়াকার কিন্তু হজে যাচ্ছে। তো কয়েকদিনের মধ্যে হজে যাবে বলে শুনেছি, বাট অনেকে আবার বলেছে এটা নাও যেতে পারে। এবং হজে যাওয়ার আগে উনি সাথে জেনারেল কামরুলে যাওয়ার কথা ছিল না, কারণ উনি আবার ভয় পায় যে উনাকে সরাই দিয়ে জেনারেল কামরুলকেও সাথে নিয়ে যাচ্ছে। উনি এয়ার চিফও সাথে যাচ্ছে, এবং লেফটেন্যান্ট জেনারেল মাইনুরকেও সাথে করে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে লেটেস্ট আর কি, আমি যেটা শুনলাম আর কি। তবে আমি যেটা মনে করি যে অ্যাকচুয়ালি মানে ওবায়দুল কাদেরের কথাকে এত সিরিয়াসলি নেওয়ার কোনো কিছু নাই। ধন্যবাদ। জি, আমি সাকিব আলী আপনার কাছে শুনতে চাইবো, আপনার ক্যামেরাটা যদি একটু অন করেন প্লিজ।
আচ্ছা, উনি বোধহয় একটু ব্যস্ত আছেন, আমরা অন্য প্রসঙ্গে জি। একটু কথা বলি। আপনি আর কোনো বলছেন কোশ্চেন যে থাকলে উনি বলেন। হজে যাবেন এবং যাকে দেওয়ার সম্ভাবনা তাকেও নিয়ে যাবেন। সাথে তো মানে দেওয়ার সম্ভাবনা বলতে কি ওনার কি মানে হজের মধ্যে থাকা অবস্থায় ওনার কি কোনো কিছু হওয়ার না না সম্ভাবনা না, আছে উনি তো এরকম কোনো কয়েকদিন ধরে ইন্ডিয়ান প্রোপাগান্ডা শুনতেছেন না, তারা বলতেছে যে জেনারেল লেফটেন্যান্ট জেনারেল কামরুল তাকে দিয়ে রিপ্লেস করার একটা ষড়যন্ত্র চলতেছে, জেনারেল অতএব এটা প্রিভেন্ট করার চেষ্টা করতেছে। অ্যাকচুয়ালি অন গ্রাউন্ডে আমি যেটা জানি সেটা হচ্ছে জেনারেল ওয়াকার চেয়েছিল লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে এনডিসিতে দিতে, এবং এনডিসিতে আছে লেফটেন্যান্ট জেনারেল শাহিন স্যার, উনাকে ইয়াতে আনার জন্য। মানে হচ্ছে সরকারের সাথে জেনারেল কামরুলের একটা আস্থার সম্পর্ক হয়েছে, ওইটাকে ডেন করার চেষ্টা করতেছিল, এবং এনে উনি ভারতীয় চর, আমি একদম ক্লিয়ার ভাষায় বলতেছি যে লেফটেন্যান্ট জেনারেল শাহিন যখন 5ই আগস্টের আগে আগে উনি অজিত দোভালের সাথে টেক্সট আদান প্রদান করেছেন এবং বলেছেন জেনারেল ওয়াকারদের দিয়ে কিছু হবে না, আমাকে বসান, আমি এটা কন্ট্রোল করব। এবং এরপরে জেনারেল ওয়াকার তাকে ডেকে নিয়ে এসে তাকে এক পোস্টিং থেকে আরেক জায়গায় পোস্টিং দিছে, কারণ দুজনেই ভারতীয় চর। এখন তো ভারত তো বেস্ট ইন্টারেস্টটা দেখবে যে এই সময় একটা চেঞ্জ করলে এটা আর্মির মোরালের মধ্যে একটা এফেক্ট করবে। সো তারা চেয়েছে জেনারেল ওয়াকারকে দিয়ে ইয়া করার জন্য। সো আমি মনে করি না যে তবে আমি মনে করি যে এখন উনি যে অফিসার্স অ্যাড্রেস যেটা দিয়েছে ওখানে উনি নাম্বার অফ রুল ভায়োলেট করেছে। উনি সেনাবাহিনী থেকে সরকারের এগেনস্টে অসন্তোষ প্রকাশ করেছে এক জিনিস, আর একটা হচ্ছে উনি অফিসারদেরকে এটাতে ইন্ডিউস করার চেষ্টা করতেছে। উনি সরকারের এগেনস্টে কথা বলতেছে মানে এবং সেই অফিসারদেরকে ইন্ডিউস করার চেষ্টা, দিস ইজ এ ট্রিজন, সরাসরি দেশদ্রোহিতা। আমি মনে করি এটার জন্য উনাকে ওনাকে অ্যাকচুয়ালি প্রথমে একটা এক্সপ্লেনেশন চাওয়া উচিত এটার জন্য, এবং পরবর্তীতে এই চার্জে ওনাকে স্ট্যান্ড রিলিজ করে দেওয়া যেতে পারে। ধন্যবাদ। অসংখ্য সাকিব ভাই ধন্যবাদ চলে আসছেন। সাকিব আলী ভাই। সরি আমরা লম্বা করে একটু কর্নেল মোস্তাফিজুর রহমানের কথা শুনলাম। তো আপনার কাছে আমার যেটা জানতে চাই যে জাপান সফরে আছেন সে ডক্টর ইউনুস, এবং সেখানে তিনি যেটা বলেছেন আমি একটু যদি বড় করে মানে একটু বেশি করে পড়ে শোনাই, সেটা হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন হবে কি হবে না তা নির্ভর করছে সংস্কার কতটুকু সম্ভব হয় তার উপর। ডিসেম্বরে নির্বাচন দেওয়ার একটি মাত্র নির্দিষ্ট একটি রাজনৈতিক দলই বলছে, সব দল নয়। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর, ডিসেম্বরে নির্বাচন করতে গেলে তাড়াহুড়া হয়ে যাবে এই কথা বলছেন। কিন্তু উনি তো এখন থেকে না, মানে উনি বলছেন যে আরো 6 মাস সময় লাগবে, মানে যদি তাড়াহুড়া করতে না চান। কিন্তু উনি তো আরো 3 মাস 4 মাস আগে থেকেই বলছেন যে ডিসেম্বর থেকে জুন। তো এখানে কি আপনার মনে হয় যে উনি ইচ্ছে করলেই পারতেন যে ডিসেম্বরের মধ্যে আগে থেকে যদি প্ল্যান করা থাকতো ডিসেম্বরের মধ্যে উনি দিতে পারতেন না, এবং উনি স্পেসিফিকলি বলছে যে একটি দল শুধু চাচ্ছে, সব দল না। আরেকটি জিনিস বিএনপি যেটা বলেছে আজকে, বিএনপি বলেছে যে 9 মাসে যে পারে নাই 90 বছরও সে পারবে না সংস্কার করতে। ধন্যবাদ। আসলে আমি তো আপনার এখানে আমার মনে হয় সবসময় আমি যেহেতু শেখ হাসিনার সেই রুলের শাসনের সময় সেটার বিরুদ্ধে ছিলাম, বিরোধিতা করেছি, এই অভ্যুত্থানের পক্ষে ছিলাম এবং এই সরকারের পক্ষে ছিলাম। এবং শেখ হাসিনার সময় বরং বেশি করে আপনি বলছেন, সে যখন কেউ কথা বলা শুরু করেনি তখন থেকে আপনার অনেক জোরালো ভয়েস, আপনি অনেক জায়গায় যেতেন, বাংলাদেশেও বাহিরের সেমিনার গুলোতে অংশগ্রহণ করতেন, টক শোতে করতেন। থ্যাংক ইউ। কিন্তু এখন আসলে সত্যি কথা কি, আমি কিন্তু নির্বাচনের পক্ষে নই, টোটালি ভেরি ফ্র্যাঙ্কলি। এবং এটা কেন নাই আমি আপনাকে বলতে পারি খুব ভালো করে। আমি নির্বাচনের পক্ষে নাই মানে কি, আমি অবশ্যই নির্বাচনের পক্ষে, কিন্তু আমি জানি যে নির্বাচন হলে গণতান্ত্রিক হলে বিএনপি আসবে, এবং বিএনপি আসার পরে আমার বিশ্বাস যে কোনো কিছুর পরিবর্তন হবে না। হ্যাঁ, আমরা আগে যে ছিলাম একটু 19-20 হবে, কিন্তু মোটামুটি ভাবে তেমন পরিবর্তন হবে বলে মনে হয় না। সেটা হচ্ছে এক জিনিস। কিন্তু ডক্টর ইউনূস যে জুন পর্যন্ত থাকতে চাচ্ছেন, এটা সত্যিকার অর্থে আমি বলছি, হ্যাঁ, এটা যে কেন সেটা আমি এখনো বুঝি না। হ্যাঁ, এই যে আপনি আপনাকে বললেন যে 3-4 মাস আগেও উনি বলতে পারতেন, উনি কি আসলে ডিসেম্বরকে উনি চাচ্ছেন কি চাচ্ছেন না। না, উনি সব সময় এই ব্যাপারে অত্যন্ত আমার মনে হয় বেশ কনসিস্টেন্ট।
হ্যাঁ, উনি এই ব্যাপারে উনার উত্তরের ব্যত্যয় হয় নাই, হ্যাঁ, মানে পার্থক্য হয়নি কখনো, যে উনি বলেছেন ডিসেম্বর থেকে জুন, এবং ডিসেম্বর উনি বলেছেন কম সংস্কার হলে। এখন কম সংস্কার বলতে কি বুঝায় আর বেশি সংস্কার বলতে কি বুঝায় এটাও কিন্তু কখনো ব্যাখ্যা করা হয় না। এবং সত্যিকার অর্থে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে সংস্কার তো করতে পারবে না। তারা যেটা করতে পারবে যে হ্যাঁ, তারা সংস্কারগুলোর পক্ষে অধ্যাদেশ পর্যন্ত পাশ করতে পারবে, তাদের সরকারকে তারা ওইভাবে চালাতে পারবে, চালিয়ে তারা একটা নির্বাচন দিবে। নির্বাচন দেওয়ার পরে নতুন যে সরকার আসবে, ধরে নিচ্ছে বিএনপি সরকার, ধরে নেন যে বিএনপি সরকার তাদের একটা সংস্কারও মানলো না, তো তাহলে একটা সংস্কার তারা রাখবে না, ওই প্রত্যেকটা অধ্যাদেশ ইয়ে হয়ে যাবে, আপনার তামাদি হয়ে যাবে, এবং আইন অনুযায়ী মানে আগের নিয়ম অনুযায়ী চলবে। সুতরাং আমার কাছে, আমি এটা বুঝি না যে উনি কিভাবে সংস্কার করবেন, সংস্কারটাকে বাস্তবায়ন করবেন, সংস্কারটা এবং এমন সংস্কার করবেন যেটা দেশের জন্য সত্যিকার অর্থে ভালো হবে। আমি কিন্তু এই ব্যাপারে কোনো বয়ানও ঠিক মতো শুনি না। আমি এখানে খুব উইয়ার্ড, খুব খুব আমার কাছে মনে হয় সত্যি কথা বলতে, হ্যাঁ, যেমন ধরেন দ্বিকক্ষ বিশিষ্ট, দ্বিকক্ষ না এক কক্ষ, দ্বিকক্ষ না এক কক্ষ এই নিয়ে চলতেছে। আমার কাছে মনে হয় যে এটা কিছু মানুষের চাকরি বাকরির ব্যাপার, মানে যারা সিদ্ধান্তের দায়িত্বে আছে, মানে যারা সিদ্ধান্তের দায়িত্বে আছে তারা ওনাদের এই লোকগুলোর উপর ভরসা কতটুকু, সেটাও একটা প্রশ্ন। জি, কি আবার বলেন? মানে যে লোকগুলা দায়িত্বে আছেন, মানে সংস্কারের বিষয়গুলো যারা ফাইনাল করবেন বা যারা এগুলো নিয়ে কাজ করছেন, তাদের উপর কতটা মানুষের আস্থা আছে? যেমন ধরেন হয় কি, আমি আরেকটা অনুষ্ঠান একটু আগে বলছিলাম যে আপনি আগে তত্ত্ব ঠিক করে তারপরে বাস্তবতাকে তত্ত্বের সাথে মিলাতে চাচ্ছেন। যেমন ধরেন কথার কথা আমি একটা উদাহরণ দিই। আপনি বলতেছেন কি পরিবারতন্ত্র খারাপ, আপনি বলছেন, কিন্তু আগে আপনি কিন্তু ডিসিশন দিলেন, আপনি কিন্তু আগে হাইপোথিসিসটা আপনার প্রথম, পরিবারতন্ত্র খারাপ। সুতরাং আপনি একটা তত্ত্ব দিচ্ছেন যে পরিবারতন্ত্র চেঞ্জ করার মতো যদি আমরা একটা সিস্টেম করতে পারি তাহলে সিস্টেমটা ভালো হবে। এটা কিন্তু আপনার, এটা একটা থিওরি। বাস্তবতা কি? বাস্তবতায় বিএনপির কোন নেতার পক্ষে বলা সম্ভব যে পরিবারতন্ত্রকে আমি বিরোধিতা করব? এটা কি বলা সম্ভব? না, এটা সম্ভব না। এবং সত্যি কথা বলতে, হ্যাঁ, তার মানে কি বাস্তবতার সাথে কিন্তু উনার তত্ত্ব মিলে না, কিন্তু উনি বলতেছেন তত্ত্ব অনুযায়ী বাস্তবতা হইতে হবে। কখনোই হবে না, বাস্তবতা অনুযায়ী তত্ত্ব হইতে হবে বা বাস্তবতার সাথে মিলিয়ে। আপনাকে যেমন উনারা, আমি মনে করি যে পরিবারতন্ত্র, আগে রাজতন্ত্র ছিল না, মানুষজন তো জানতো একজনের পরে ছেলের পরে মেয়ের পরে হয়, কি হয়, অসুবিধা। মেইন কথাটা হইলো বাংলাদেশে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে বাংলাদেশের সব সমস্যার মূলে আসলে কিন্তু আমরা কি যে বলছি যে খালেদা জিয়ার পরে তারেক রহমান হলে আমরা কোনো মতেই আমরা পছন্দ করছি না। ওয়াই? নট বিকজ ইটস তারেক রহমান। আমরা করছি না বিকজ দুর্নীতির কারণে। আমাদের প্রবলেমটা কিন্তু দুর্নীতিকে নিয়ে, আমাদের প্রবলেম আসলে পরিবর্তন নিয়ে না, আমি মনে করি। সাপোজ ধরেন, আপনি কথার কথা, সবাই খুব সৎ, সবাই খুব কার্যকর, কিন্তু পরিবর্তনটা আছে, আমরা কি এটা নিয়ে কিছু বলতাম না? এমনকি জাপানে অনেক আপনার প্রধানমন্ত্রী, তাদের বাবা বা দাদা প্রধানমন্ত্রী ছিল বা মন্ত্রী ছিল, ওইসব ফ্যামিলি দেখা হয়। সো এটা নিয়ে কিন্তু জাপানিজরা কিন্তু খুব একটা বেশি কমপ্লেন করছে না, অভিযোগ করছে না, কারণ মেইন কথা হচ্ছে কার্যকর কি। সো আমি এই হিসেবে বলতে চাই যে আমাদের এখানে আপনি যাদের কথা বললেন যে যারা এখানে এই সংস্কারটা দেখছেন, তারা এই সমস্ত জায়গায় কতগুলো ভুল করতেছেন। আমি এই কয়েকদিন আগে, আমি আজকে একটু অনুষ্ঠানে বলছিলাম যে আমাদের গণতন্ত্র হওয়া মানে আমাদের বিরাট দুর্নীতি হবে। আমাদের গণতন্ত্র হওয়া মানেই হচ্ছে বিএনপি যখন সবাই আসবে, সব কমিটি মেম্বার একটা করে অ্যামাউন্ট পাবে, আমাদের এমপির একটা অ্যামাউন্ট পাবে, আমাদের ওই আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পাবে, এই সব হবে। এটা হচ্ছে আমাদের প্রাইস, গণতন্ত্রের জন্য এই প্রাইসটা আমাদের দিতে হবে। এখন এইটা কিভাবে কমানো যায়, এইটা যদি ডক্টর ইউনূস যদি এইটা দেখতেন,
তাহলে আমরা কিন্তু অনেক মানে আমার মনে হয় অনেক উপকৃত হইতাম। কিন্তু সেই দিকে না যায় আমরা কি করতেছি, আমরা ওই দ্বিকক্ষ ন্যাক কক্ষ আমরা কি বলে এখন পর্যন্ত স্বাধীন আদালত কিভাবে হবে, স্বাধীন বিচার ব্যবস্থা এবং কয় বছর থাকবে, তারপরে দলের প্রধান হবে হ্যাঁ কিনা, কয় বছর থাকবে এটা নিয়ে, এবং নিরপেক্ষ পুলিশ, এটা কিন্তু এখন পর্যন্ত হইল না এবং আমি মনে করি না এটা হবে। আমি সরি। এখানে উনি আরেকটা জিনিস যেটা বলেছেন যে ওনার রাজনীতি কোনো অভিলাষ নেই, নির্বাচন হলে দলের কাছে উনি যে দল নির্বাচিত হয়ে আসবে তার কাছে দায়িত্ব দিয়ে উনি চলে যাবেন। এবং উনি বলেছেন যে উনি আসলে এই সরকারের হচ্ছে যে চড়াই উচ্চাইয়ের মধ্যে ক্ষমতায় আসছে, সুতরাং তাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা পূরণ করা। মানে আপনার কাছে আমার প্রশ্ন যে আসলে মানুষের আকাঙ্ক্ষা পূরণ করা, রাজনীতি কোনো অভিলাষ নেই, এটা কি আপনি মনে করেন কিনা? যেখানে উনি প্রথম যখন এসেছেন বা ইউনিট সরকার প্রথম যখন এসেছে, এটা আমার প্রশ্ন আর কি, আমার ব্যক্তিগত ইয়ে থেকে হয়তো অনেকেরই প্রশ্ন হতে পারে, তখন যদি উনি একটা মানে নিজের মধ্যে একটা সংস্কার রোডম্যাপ বা বাংলাদেশ কিভাবে পরিচালনা করবেন সেরকম একটা রোডম্যাপ যদি উনি নিজেই তৈরি করতেন, তাহলে কি ওনার মানে এই 9 মাসে এসে সংশয় প্রকাশ করতো কিনা রাজনৈতিক দলগুলো, এটা আপনি মনে করেন কিনা? মানে এই ক্ষেত্রে ওনার রাজনৈতিক অভিলাষ ছিল না, এটা কি কখনোই বলা যায় কিনা? আর মানুষের আকাঙ্ক্ষা কি আসলে পূরণ হচ্ছে কিনা? আমি মনে করি এটা ওনারা এনজিও বইলা কিনা জানি না, কিন্তু আপনি যদি ইতিহাস দেখেন, আপনি যদি ভারত ইতিহাস দেখেন, যে 1910-এর পর থেকে ব্রিটেনের কতগুলো প্রতিনিধি দল এই ভারতে এসেছে, এবং ভারতের আপনার মুসলিম মানে কংগ্রেস এবং অন্যান্য নেতৃবৃন্দ অর্থাৎ ধরেন মুসলিম লীগ, জিন্না, ওনাদের সাথে কত যে মিটিং করেছে, তাদের লন্ডনে যে কত আপনার গোল টেবিল বৈঠক হয়েছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে কোনো একটা সংস্কার করতে হলে যেই ধরনের পার্সোনাল ইনভলভমেন্ট লাগে, যতটা ব্যক্তিগতভাবে সম্পৃক্ত হতে হয়, কয়েকটা ইস্যু নিয়ে কাজ করতে হয়, 5টা বা 7টা ইস্যু নিয়ে কাজ করতে হয়, বেশি ইস্যু নিয়ে কাজ করতে হয় না, বড় বড় ইস্যু নিয়ে। এটা তো উনি করেন নাই। সুতরাং আমার কাছে মনে হয়েছে ওনার কাছে সংস্কারটা একটা এক্সারসাইজ রাদার দেন এ পলিটিক্যাল, অথবা একটা এনজিও স্টাইলের কাজ, যেটা এখনো আপনি ভালো করে জানেন, আমরা সবাই জানি যে এখনো কিন্তু কোনো ফলাফল দেয়নি। আমি আশা করি এটা ভবিষ্যতে ফলাফল দিবে। ওনারা নাকি জুনের বা জুলাইয়ের মধ্যে ওনারা কমপ্লিট করবেন ওনাদের রিপোর্ট। কিন্তু এখন তো ওনারা এটাও বলছেন যে ওনারা আসলে বিএনপিকে ওনারা লজ্জা দেওয়া ছাড়া ওনাদের কিছু করার নাই, ওনাদের এর থেকে বেশি কিছু করার নাই। অর্থাৎ সংস্কারের পক্ষে যে একটা মানে পাবলিক ওপিনিয়ন তৈরি করা, জনসমর্থন তৈরি করা, এটাও কিন্তু এই সরকার করতে পারে নাই। যদি করতে পারতো তাহলে কিন্তু বিএনপি না বলতে কিন্তু সাবধান হয়ে যেত। কিন্তু এখন যদি বিএনপি, আমার যেটা মনে হচ্ছে যে বিএনপি অনেক কিছুতেই না বলবে। সো আমি আর এই ইয়েতে বলতে চাই যে এই সরকার বলেন, শেষ করেন, আপনি শেষ করেন। তবে ডক্টর ইউনূসকে একটা জিনিস আমি বলতে চাই যে ডক্টর ইউনূস কেন জুন পর্যন্ত যেতে চান আমরা এখনো ক্লিয়ার না। উনি ডিসেম্বর পর্যন্ত যেতে পারবেন কি আমার সন্দেহ আছে, যদিও মুস্তাফিজ বলছে। আমি মনে করি যে উনি সাধারণত বেশিরভাগ সমস্যা এখনো সমাধান হয় নাই। উনি যে বলেন যে উনি জনগণের জন্য আসছেন, ওনার প্রথম অগ্রাধিকার যেটা ছিল, প্রথম অগ্রাধিকার উনি বলেছিলেন সেটা হচ্ছে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা, সেটাই কিন্তু উনি করতে পারেন নাই, সেটাই উনি করতে পারেন নাই। এবং এইটা আমি মনে করি এক ধরনের অমার্জনীয় অপরাধ। এবং এইটার ব্যাপারে তারপর তো আইন শৃঙ্খলা আছে, পণ্য মূল্য আছে, নানান ধরনের আছে আমাদের এখানে এখন। আর গতকালকে একজনকে দেখলাম, আপনারা তো দুজনে বিদেশে আছেন, একজন লিখেছে ওই ফেসবুকে পরিচিত যে নিউ মার্কেট থেকে মিরপুর 10-এ আসতে, বা 10 না বোধহয় 2-এ আসতে, 2 না 1-এ আসতে তার লেগেছে 4.5 ঘন্টা। সো এগুলো কিন্তু মানুষের উপরে এফেক্ট করে আর কি। হ্যাঁ, সো উনি যে বলছেন যে উনি জুন পর্যন্ত থাকবেন, আমার একটা কথা বলার আছে যে উনি যে ধরনের একটা টেকনোক্রেটিক বা ব্যুরোক্রেটিক সরকার চালাচ্ছেন, যেটা জনগণের এক্সপেকটেশন মিট করতে পারছে না, সেইটা উনি জুন পর্যন্ত এইভাবে চালায় যাবেন বলে আমি মনে করি না। তার আগে উনি সিরিয়াস ক্রাইসিসে পড়বেন বলে আমি মনে করি।
ধন্যবাদ। না, উনি যে বলছেন যে একটি বড় দল, যদিও বিএনপির কথা উনি উচ্চারণ করেননি, কিন্তু কিছু কিছু পত্রিকায় বিএনপির কথাই এসেছে। আর এটা বড়, মানে বড় দল, একটি রাজনৈতিক দল বলছে ডিসেম্বরের কথা, তার মানে তো বিএনপির কথাই। বিএনপির জি, সাথে মানে আসলে অন্যান্য রাজনৈতিক দল বাংলাদেশে তুলনা করার মতো অবস্থা আছে কিনা? না, নাই, এমনকি জামাতেরও নেই। আমি যা বুঝি এবং বিএনপি নিজেকে যেভাবে প্লেস করছে, মানে যেভাবে নিজেকে পজিশন করেছে, তাতে আওয়ামী লীগের একটা বিরাট ভোট কিন্তু বিএনপির পক্ষে আসবে এবার। এবং আমি মনে করি যে বিএনপির সাথে এটা আমার ব্যক্তিগত মতামত, আমি এখানে কোনো বৈজ্ঞানিক কোনো আমার কাছে জরিপ নাই, যে আমি যা বুঝতেছি যে যত দিন যাচ্ছে এনসিপি নিজেকে আরো প্রান্তিক বা মার্জিনালাইজ করে ফেলতেছে। এবং আমার যেটা মনে হইতেছে, এবং আরেকটা কথা, এনসিপি যেটা বুঝে নাই সেটা হচ্ছে যে ইউনূস সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে তাদের মেম্বার ছিল, তারা এই সরকারের কতগুলো যদি জনহিতকর কাজ করা হইতো, যদি ভারতের আধিপত্য বিরোধী কতগুলো কাজ করা হতো, কাজ, আমি রেটরিকের কথা বলছি না, কথার ফুল ঝুরি না, সত্যিকার অর্থে কাজ করা হইতো, যেটার জন্য এনসিপি তখন ওই জনপ্রিয়তাটা নিতে পারতো। যেমন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যে জিয়াউর রহমানের জনপ্রিয়তার উপরে যেরকম ভাবে বেসিস করে বিএনপি হয়েছে, ঠিক সেরকম ভাবে যদি অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে জনপ্রিয় করা যায় এই ব্যাপারে এনসিপির একটা বিরাট দায়িত্ব ছিল, যেটা তারা মানে করতে পারে নাই, এবং যারা উপদেষ্টা ছিল তারাও পারেন নাই। সুতরাং এটা তাদের ব্যাড লাক। সুতরাং এখন এনসিপিরও কোনো আমি তেমন কোনো ভবিষ্যৎ মানে এই নেক্সট 1-2 বছরে কোনো দেখি না, জামাতেরও সেভাবে দেখি না। সো বিএনপি একেবারেই আপনি বলতে পারেন একটা ওভারওয়েলমিং ফেভারিট এই অবস্থা। জি, অনেক ধন্যবাদ। আমি লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান, আপনার কাছে একটি প্রশ্ন অনেক ভাবে আসছে, এখন তো আসলে সোশ্যাল মিডিয়াতেই বেশি বক্তব্য আসে। কেউ বলছে যে ইউনূসকে সরে যেতে হবে, কেউ বলছে যে ওয়াকারকে সরে যেতে হবে। আসলে কি কাউকে সরে যেতে হবে ডিসেম্বরের মধ্যে? আমি মনে করি প্রফেসর ইউনূস থাকবেন। আমি মনে করি প্রফেসর ইউনূস থাকবেন। উনি সরকার যেভাবে চলে, আমার আন্ডারস্ট্যান্ডিং এ যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে যত ধরনের সমস্যা আছে, এর মূল সমস্যা জেনারেল ওয়াকার। কারণ উনি হচ্ছে লাস্ট স্ট্রেংথ। আওয়ামী লীগ বলেন, ভারতীয় হেজিমনি বলেন, তাদের, এবং এটা উনি এক্সপোজও করে দিয়েছেন। আমাদের কিছু কিছু বুদ্ধিজীবী এখন যেভাবে জেনারেল ওয়াকারকে নিয়ে কথা বলতেছেন, এটা মানে মূল একটাই লক্ষ্য, সেটা হচ্ছে যাতে একটা ফ্রি ফেয়ার, মানে ওনার আন্ডারে ফ্রি ফেয়ার ইলেকশন হবে, আমি এটা বিশ্বাস করি। কিন্তু জেনারেল ওয়াকার যদি এখানে সেনা প্রধান থাকেন, এখানে এই ইয়াটা ফ্রি ফেয়ার হবে না, এখানে আহ শক্তি প্রয়োগ হবে। বাট এই জন্য আমি মনে করি যে দেশের মানে ফিউচারের জন্য। কিভাবে আপনি কনফিডেন্স পাচ্ছেন যে এই সরকারের অধীনে, মানে ডক্টর ইউনূস সরকারের অধীনে ফ্রি ফেয়ার ইলেকশন হবে? অনেকেই তো না, বলছে যে এখানে আওয়ামী লীগের মানে যারা আওয়ামী লীগে ছিল তারাই বসে আছে, তারপরে আবার এখানে সরকারের নিজস্ব কিছু পছন্দ মতো লোকজন আছে, মানে যেগুলো একটু বিতর্ক তৈরি করছে। ইভেন শেখ হাসিনার আইনে যেটা আর কি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তো এত কিছুর মধ্যে আসলে সুষ্ঠু নির্বাচন হবে বা ফ্রি ফেয়ার ইলেকশন হবে কিভাবে মনে করছেন? না, না, ফ্রি ফেয়ার ইলেকশন হবে তখনই যদি জেনারেল ওয়াকার যদি না থাকে। সরিয়ে দেওয়া হয়। জেনারেল ওয়াকার যদি থাকে, ফ্রি ফেয়ার হবে। এটাই আমি বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে, এটা বুঝতে হবে যে আমাদের এখনো এই যে আমরা যে গুম কমিশনের কথাটা জানি, যে গুম কমিশন এখন পর্যন্ত 25 জন অফিসারের এগেনস্টে বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু কেউ কি অ্যারেস্ট হয়েছে? একমাত্র জেনারেল জিয়াউল হাসান ছাড়া তো আমি কাউকে দেখি না। মানে তাদের এগেনস্টে গুম খুনের মতো কেস যেটা হইতে পারতো, সেটা হচ্ছে তাকে আদালতে সোপর্দ করে ইনভেস্টিগেশন চলতেছে। এখন একটা জিনিস বুঝতে হবে যে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, পাসপোর্টের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া না। তাদের কাছে সলিড এভিডেন্স না থাকলে কয়েকজন লেফটেন্যান্ট জেনারেল এগেনস্টে এই জিনিসটা হতে পারে না। এবং তাদের ওখানে এই চার্জে মেরিট আছে দেখেই বর্তমানে 5 জন জেনারেল বিদেশে পালিয়ে গেছে। সো এই সিচুয়েশনে যেটা নর্মাল হওয়ার কথা, যারা গুম কমিয়ে আসে তাদেরকে অ্যারেস্ট করে আদালতে হাজির করার কথা, তারপরে যদি আদালত মনে করে তাদেরকে জামিন দেওয়া যেতে পারে, তখন দেওয়া কথা। এই জিনিসটাই হচ্ছে না কি জন্য? এবং এটার সাথে রিলেটেড হচ্ছে জেনারেল ওয়াকারের প্রভাব। আমি আগেও বলেছি যে গুম কমিশনার যে নূর খান লিটন আছে, উনাকে প্রস্তাব দিয়েছিলেন যে
যারা চাকরিরত এবং এলপিআর আছে তাদেরকে সেনা আইনে বিচার করবে এটার জন্য। যারা গুম খুন করেছে, যে গুম খুনের জন্য জেনারেল ওয়াকার পরবর্তীতে গোয়েন্দা সংস্থাগুলো এবং উনি নিজেই আয়নাঘরে যেতে দেয় নাই, পাবলিক ইয়ে হয়েছে। এবং এবং এইটার ওই যে এখন ওই দিন আবু রুস স্যার দেখলাম যে খালেদ মহিউদ্দিন সূত্রে বলতেছে না উনি ইয়া করে নাই কি জেনারেল ওয়াকার কিভাবে বাধা দিবে এটার জন্য। বাট আমরা তো মেইন স্ট্রিম মিডিয়াতে সবার ইয়াতেই দেখেছি যে অ্যাকচুয়ালি উনিই বাধা দিয়েছে। সো এই সমস্ত ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে সেই জেনারেল ওয়াকার, এবং জেনারেল ওয়াকার সরে যাওয়ার পরেই আওয়ামী লীগের যে সমস্ত গুম খুন যারা করেছে তাদেরকে ক্লিন করলে বাকি আপনারা যেটা বলতেছেন আওয়ামী লীগের লোকজন যে সমস্ত জায়গায় বসে আছে দে উইল গেট এ মেসেজ যে যারা মাসল পাওয়ার ছিল এই সরকারের তারাই চলে গেছে। এবং এই মাসল পাওয়ারের পক্ষেই ইন্ডিয়ান যে মিডিয়াগুলো আছে তারা বলে যাচ্ছে। এটা তো একদম ক্লিয়ার যে জিনিসটা ইন্ডিয়া অপছন্দ করে ওটা আমাদের জন্য ভালো। এই যে করিডোর কথা আমি কয়েকবার বলেছি, করিডোর তারা অপছন্দ করে কারণ এটা আমাদের জন্য ভালো। দেখেন এই করিডোর নিয়ে কিন্তু চায়না এখন পর্যন্ত একটা কথাও বলে নাই। চায়না কিন্তু আবার ইনভেস্টরদেরকে নিয়ে আসতেছে বাংলাদেশে। তারা কিন্তু এখানে করিডোর দিলে সমস্যা, বাংলাদেশের সাথে সম্পর্ক কি একটা কথা চায়নার কোনো জায়গা থেকে শুনেছে? শুধু ভারত বলতেছে, শুধু ভারত বলতেছে, ভারতের স্পিকার জেনারেল ওয়াকার বলতেছে, মুস্তাফিজ আমি মনে হয় আমাদের বাংলাদেশে যিনি অ্যাম্বাসেডর আছেন, চাইনিজ অ্যাম্বাসেডর, তিনি বোধহয় সপ্তাহ 2 আগে একটা প্রোগ্রামে, ইনডোর প্রোগ্রাম, ওখানে অবশ্যই উনি বলেছেন যে এই করিডোরের যেটা হচ্ছে এটার সাথে চীন কিন্তু ইনভলভ না, এটুকু বলছেন। আচ্ছা ইনভলভ না, বাট ইনভলভ হওয়ার তো কথা না, তার তো এখানে বর্ডার শেয়ারিং নাই। বাট উনি এটার বিরোধিতা করছে, এটা তো বলে নাই। বিরোধিতা করছে বলছে এইটাই আমি বললাম যে এটার সাথে চাইনিজ ইনভলভমেন্ট হচ্ছে, উনি বলুক আর না বলে ইমপ্লাইড মিনিং হচ্ছে যে এটা নিয়ে উনি তো কোনো কনসার্ন করে নাই। আমি বলতে চাচ্ছি যে এটার এগেনস্টে চায়না এখন পর্যন্ত কোনো কিছু বলে নাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি অফিসিয়ালি যদি দেখেন জাতিসংঘ যদি করিডোর করে তাহলে স্টেক হোল্ডার কারা? বাংলাদেশ, আরাকান আর্মি, আর হচ্ছে মায়ানমার জান্তা। সো এখানে চায়না তো আসার কথা না, ইন্ডিয়া আসার কথা না। এখানে একমাত্র কারণ হতে পারে যে যেটা হচ্ছে যে ওই যে কি চাকতো নাকি একটা জায়গা আছে, সেইটা হলো গিয়ে চাকতো হচ্ছে ওই চায়নার জন্য, কালাদান প্রজেক্টের জন্য যে কাজ হচ্ছে ভারতের সিটওয়ে দিয়ে। তো তাহলে এই দুটোর কারণ ছাড়া তো ওই জন্যই রাখাইনের ব্যাপারে তাদের এক ধরনের কনসার্ন থাকতে পারে। আর আমি যেহেতু মানে এখন শুরু হয়ে গেল ডক্টর মনোয়ারকে আমাদের এই যে যেটা আমাদের ডিএ কে পাঠানো এবং আমাদের অ্যাম্বাসেডরকে পাঠায় দেওয়া, এটাকে তুমি কিভাবে দেখো? মানে যাকে কল করা হয়েছে যে রিকল, তাদেরকে পাঠাতে হয়েছে। আমি যতদূর বুঝি সেটা হচ্ছে যে আমাদের অ্যাম্বাসেডরকে তারা 6 ঘন্টা সময় দিয়েছে যে 6 ঘন্টার মধ্যে চলে যেতে হবে। মানে মায়ানমারের যে অ্যাম্বাসেডর, হ্যাঁ, নেপিথতে বাংলাদেশের অ্যাম্বাসেডর। এটা কবে? এটা তো একদম মানে এটা তো বোধহয় ইত্তেফাকে না কোথায় বোধহয় বের হয়েছে। এটা নিয়ে আমি তাজ কাশ্মীর শোতে একটু কথা বলা হলো এটা নিয়ে। আচ্ছা আচ্ছা, সো দিস ইজ এ ভেরি সিরিয়াস। এটার ব্যাপারে আমি বলি, আপনি তো জানেন যে না গত সপ্তাহে না, এটা আজকে আজকে 10-12 দিন আগে যে বাংলাদেশের যে ডিফেন্স অ্যাটাশে আছে ব্রিগেডিয়ার আফতাব বোধহয়, তাকে কল করেছে, এটা তো আপনি জানেন? হ্যাঁ, রাইট জানি। আমার জানা তথ্য মতে আমি এটাকে গ্রেডে দিব ক1। আমরা গোয়েন্দা সংস্থায় যেরকম ইনফরমেশনের তথ্য আর গ্রেডিং দেই, সোর্স হচ্ছে ক আর বিশ্বাসযোগ্যতা হচ্ছে 1। এটা হচ্ছে উনি আপনি যদি প্রফেসর শহীদুল ইসলামের একটা বক্তব্য শুনেন কয়েকদিন আগে, যে এই মায়ানমার রিলেটেড যত ইনফরমেশন আছে ইচ্ছা করে ভারতকে কাট অফ রাখছিল আমেরিকা। সো এখানে কিছু কিছু সেন্সিটিভ ইনফরমেশন আছে, ওই ব্রিগেডিয়ার আফতাব ওখানে থেকে ইমেলের মাধ্যমে ওই সেন্সিটিভ ইনফরমেশন গুলো ভারতকে এবং জান্তা সরকারকে দিয়েছে। এটা যখন প্রুফ হয়েছে মানে উইথ এভিডেন্স, তখন তাকে এখানে কল করা হয়েছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন কল করা হয়েছে, এটা যখন মিডিয়াতে নিউজটা আসছে, তখন দেখবেন যে ওখানে আবার বলা আছে যে তার ফেরত আসার মানে মানে অস্ত্র মানে অর্থ কোত্থেকে আসবে একটা, আপনি খেয়াল করছেন কিনা নিউজটাতে সাকিব ভাই?
হ্যাঁ না আমি নর্মালি আমি হ্যাঁ বলো বলো। না মানে জিনিসটা হচ্ছে যে এই অর্থর ব্যাপারটা কিন্তু এখানে আসার কথা না। একটা অ্যাম্বাসেডর আসলে তার অর্থ সংকুলান তো ওই আদেশের মধ্যেই থাকবে, কিভাবে সংকুল হবে। ওখানে উল্লেখ করার কারণটা হচ্ছে উনাকে যখন বলা হয় ব্রিগেডে আফতাবকে চলে আসার জন্য, সে বলছে তার নাকি টিকিট কেনার টাকা নাই, মানে এখন আসতে পারবে না সে, মানে একটা উসিলা দেখাইছে। এবং এইটার হুম, জন্যই সরকার মিডিয়াতে এই তথ্যটা দিচ্ছে, এটা আমি অ্যাজিউম করি। বাট কথা হচ্ছে হুম। এই যে সিচুয়েশন হলো, ওই অ্যাম্বাসেডরকে ডেকে নিয়ে আসলো, এটা রিটালিয়েশন হিসাবে আমি মনে করি যদি এটা করে থাকে, মিয়ানমার এটা করেছে। আমার জি মতে হ্যাঁ ঠিক আছে, সরি সরি। না আপনার মতটা না বলেন ভাই, বলেন শুনে বলেন সাকিব ভাই বলেন। সাকিব ভাই বলেন, আপনার মতটা না বলেন। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কি, যে আমি তো করিডোর বা এটার ব্যাপারে আমার ছিল না কোনো আপত্তি, নীতিগতভাবে কোনো আপত্তি নেই। তবে আমি এখনো মনে করতেছি যে ডক্টর খলিলুর রহমান যেভাবেই কাজটা করতে গেছেন, উনি যে সবার সাথে প্রপারলি কূটনীতিটা করে আমাদের অবস্থানটাকে পাকাপোক্ত করে আগাইতে পারছেন বলে মনে হয় না। এবং যার যার প্রাইসটা আমরা দিচ্ছি এই জন্য এইভাবে, যে যার কারণে সেনাবাহিনী একটা মরাল হাই গ্রাউন্ড নিতে পারছে যে না আমরা সো কল্ড এটা সার্বভৌমত্বের বিপক্ষে, সুতরাং আমরা করিডোরের বিপক্ষে, এভাবে নিতে পেরেছে। বিশেষ করে যখন আমরা দেখি যে মনোয়ার হোসেনকে যদি সত্যি সত্যি যদি পার্সোনা নন গ্রাটা করে পাঠিয়ে থাকে, তার মানে হচ্ছে কি যে আমরা কোনোভাবেই মায়ানমার গভর্নমেন্টের, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে মায়ানমার গভর্নমেন্টের সিগন্যাল আমরা বুঝতেই পারি নাই। আমরা যদি তার সিগন্যাল না বুঝি, আমার কথা হচ্ছে যে আমি সিগন্যাল যদি না বুঝি তাহলে আমি তার এগেইনস্টে অ্যাকশন নিব কিভাবে, ডিফেন্সিভ অ্যাকশনটা নিব কিভাবে? সো আমার কাছে মনে হইতেছে এই কিছু কিছু জায়গায় যে দেয়ার ইজ এ ল্যাক অফ এক্সপার্টিজ অর ল্যাক অফ এফিসিয়েন্সি, এবং তার ফলটা হচ্ছে এই যে এখন জেনারেল ওয়াকার, যিনি 25শে ফেব্রুয়ারি পরে চুপ হয়েছিলেন, তিনি এখন আবার মানে আওয়ামী পক্ষ ত্রাতা হিসেবে দেখা দিচ্ছেন আর কি। এরা ওরা পজিশনটা এতই স্ট্রং হয়ে গেছে। তো এইখানে আমি বলবো যে হ্যাঁ বলো। না সাকিব ভাই, এটার সাথে আপনার সাথে আমি 100% একমত যে এই ধরনের একটা ডিসিশন করিডোর নেওয়া বা চ্যানেল যেটাই বলি বা ত্রাণ যাওয়ার এবং পথ যেটাই বলি, এটা উচিত ছিল একটা জাতীয় পর্যায়ে কিছু সর্ব পার্টি সমস্ত স্টেকহোল্ডার নিয়ে সভা সেমিনার করে জিনিসটা ডিটেলস ভাবে বলা। কারণ এখানে তো লুকাছাপার কোনো কিছু নাই, এখানে লাভ হবে না, বরং হ্যাঁ কিছু নাই যেটা আমাদের আরেকটা আমাদের আরেকটা আরেকটা ব্যাপার হ্যাঁ আমি মনে করি এই সরকারের উচিত ছিল চীনের সাথে এটা নিয়ে আলাপ করা। চীন আমাদের জন্য অত্যন্ত, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা অন্যরা অন্যভাবে নিতে পারে, কিন্তু আমি মনে করি গিভেন আমাদের ভৌগোলিক অবস্থান অনুযায়ী আমাদের 1 নম্বর যেটা মানে সম্পর্ক, যেটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চীনের সাথে সম্পর্ক। জি সুতরাং আমাদের চীনের সাথে এটা করা উচিত ছিল বলে আমি মনে করি, এটা কিছুই করা হয়নি। থ্যাংক ইউ। তারপরে সাকিব ভাই, আমি যেটা শুনেছি যে চীনের সাথে একটা ওই যখন প্রফেসর ইউনূস চীনে গিয়েছিলেন তখন সাইড টেবিলে এদের একটা অসমর্থিত সূত্র অফকোর্স, বাট একটা কথা হয়েছে। এই জন্যই আমি স্ট্রংলি বললাম যে তারা এখন পর্যন্ত এটার এগেনস্টে কথা বলে নাই। মানে আমি বলতে চাচ্ছি একটা সেমিনার করে যে জিনিসটা বোঝানো যাইতো যে আমরা আমরা এই যদি করিডোর যেটা দিব এটার মেইন হ্যান্ডলার হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘের সাথে আমার একটা মেমোরেবল আন্ডারস্ট্যান্ডিং হবে, আরাকান আর্মির সাথে একটা হবে, জান্তা সরকারের সাথে একটা হবে। জান্তা সরকার যদি সাইন না করে তার ডিসিশন জাতিসংঘ নিবে, আমাদের কোনো দায় নাই। আমাদের দায় হচ্ছে এখান থেকে পোর্ট থেকে জিনিসগুলো আসবে, একটা আন্তর্জাতিক দরপত্র হবে, ওখানে ট্রাক দিয়ে পাস করে গুন্দুম বর্ডার দিয়ে যে ব্রিজটা আছে ব্রিজটা দিয়ে ওই পর্যন্ত দিয়ে আমাদের দায়িত্ব শেষ। সো এটার ভিতর দিয়ে ত্রাণ যাচ্ছে, এটা আমাদের দায়িত্ব শেষ। এখানে কোনো যুদ্ধ, আমাদের এখানে তো কোনো যুদ্ধ অবস্থাও নাই। সো এর পরবর্তীতে হচ্ছে আরাকানের মিডিয়া। বাট আমরা যদি এই করিডোরটা না দিই এবং জাতিসংঘ যেটা করেছে যে ওখানে একটা ফেমিন হইতে পারে, যদি ফেমিন হয় আমরা ফিউচারে আবার আরেকটা ইনফ্লাক্স অফ রিফিউজি আসতে পারে। বাট এট দ্য সেম টাইম জাতিসংঘের সাথে আমি মনে করি যে প্রফেসর ইউনূসের সেই স্কিলটা আছে, ডিপ্লোম্যাটিক স্কিল, যেটা দিয়া আরাকান আর্মির সাথে যখন মেমোরেবল আন্ডারস্ট্যান্ডিংটা হবে, যে তখন এই চ্যানেল দিয়াই এইখানে যে আরাকানের যে লোকজন আছে, কারণ এটা তো তাদেরও ইন্টারেস্ট যে একটা স্টাডিতে আসছে যে তাদের 20% কাল্টিভেটেড হয়েছে গত 1.5 বছরে, 20%। সো তাদেরও তো লোকজন দরকার আছে, এবং এটার সাথে তো ইন্ডিয়া জড়িত তাদের এই কালাদান প্রজেক্টের জন্য, ওখানে কিছু লোকজন খালি। সো এখানে তাদের সাথে
আন্ডারস্ট্যান্ডিং করে, এবং আরাকান আর্মির সাথে কিন্তু ইন্ডিয়ার ভালো রিলেশন নাই। সো এইটাকে পুঁজি করে যে তোমাদের এবং তাদেরও কিন্তু ফেমিন আসলে এই আরাকান আর্মি এফেক্টেড হবে, সো তোমাদেরকে ত্রাণ দিব, এইটার বইয়াতে এদেরকে নিয়ে যেতে হবে। আমরা ইউএনএ দেখেছি যে সমস্ত জায়গায় এরকম ত্রাণের যে এই সমস্ত চ্যানেলগুলো আছে, এর মধ্যে যখন যেখানে স্টোরেজ হয় এর আশেপাশে এই ডিসপ্লেস পার্সনদের রাখা হয়। সো এরকম একটা সিস্টেম করে আরাকান আর্মিকে রাজি করানো যেতে পারে। আমি মনে করি দিস ইজ এ চান্স। থ্যাংক ইউ। তো সেখানে খলিলুর রহমান যেটা বললেন যে আমরা কথাও বলি নাই, কথা বলবো না, তো এটা কেন বললেন উনি? এইটা কেন এত বললেন, এটা কিছুর পরে অ্যাকচুয়ালি আমারও প্রশ্ন। আমার উচিত ছিল, এটার মধ্যে এত কোনো কমপ্লিকেসি কোনো কিছু নাই, এখানে দেশ বিক্রি করে মানে দেওয়ার উনি কোনো তো কাহিনী নাই। ওনার উচিত ছিল এই জিনিসটা পাবলিকলি কয়েকটা সভা সেমিনার করে তারপরে লোকজনকে বোঝানো যে এই জিনিসটার মধ্যে আমাদের ইনভলভমেন্ট কতটুকু। আমাদের ইনভলভ হচ্ছে বর্ডার পর্যন্ত, বর্ডারের পরে আমাদের ইনভলভমেন্ট নাই। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা উইনিং আর্মির সাথে ইফ উই জয়েন উই হ্যাভ এ বেটার কন্ট্রোল ওভার ইয়া, এটা আমার ব্যক্তিগত মতামত। অসংখ্য ধন্যবাদ। আমি এই শেষের দিকে সাকিব আলী ভাই, আজকে দেখলাম যে তারেক রহমান যেরকম রোড ম্যাপের জন্য হতাশা প্রকাশ করেছেন, তেমনি খালেদা জিয়া গণতন্ত্রের জন্য হতাশা প্রকাশ করেছেন। গণতন্ত্র বারবার বাধার সম্মুখীন হচ্ছে। তো আপনার কাছে আপনার শেষ বক্তব্য এই দুটো বিষয় নিয়ে। জি, আমি এখানে ছোট্ট একটা কথা হলো যে আমার একটাই এখন অনুরোধ, সেটা হচ্ছে যে আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জনাব তারেক রহমানকে জিজ্ঞাসা করতে চাই যে উনার যারা যারা কমিটি মেম্বার থাকবে নেক্সট 5 বছর, এবং উনার যারা যারা পাওয়ারে থাকবে, উনাদেরকে কত টাকা দিলে উনারা সন্তুষ্ট হবে। আচ্ছা, আমি ঠিক এবং মতো শুনতে পাচ্ছি। সাবিজ ভাই কি শুনতে পাচ্ছেন ওনাকে, সাকিব আলী ভাইকে? ওনারা, আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছেন? এখন আমি একটু বলি যে আমি যেটা বলতে চাচ্ছি যে যে উনার যত কমিটি মেম্বার আছে হবে এবং ওনার যত পাওয়ার, মানে বুঝেন না, যত চেম্বার, ইউনিয়ন পরিষদ মেম্বার, ইউপি চেয়ারম্যান, বিভাগীয় চেয়ারম্যান, হোয়াটএভার, সবার কত টাকা লাগবে যাতে উনারা সন্তুষ্ট হন, বাংলাদেশের ইকোনমিটা ভালো করে চলতে পারে, তাতে আমরা যাতে ভালো করে এইখানে ব্যবসা বাণিজ্য কার্যকর হয়। কারণ আমি ওইটাই বলতে চাই যে খালেদা জিয়া বলছেন গণতন্ত্র ব্যাহত হচ্ছে, উনি বলতেছেন রোড ম্যাপ হচ্ছে না, সবাই উনারা খুবই আমি কোনো অসুবিধা নাই, আমি চাই যে বিএনপির হাতে এটা যাক। বাট আমি খালি একটা জিনিসই বলতে চাই, টাকা দেওয়াটাও বড় কথা না কিন্তু, জানেন, এই গণতন্ত্রটাকে ঠিক করা খুব দরকার ছিল। এবং এটা যদি এটা টাকা পয়সা দিতেও এই জনগণ কিন্তু রাজি আছে, কিন্তু যেটাতে আমরা রাজি না সেটা হচ্ছে কি জানেন, যে সবকিছু ঝামেলা পাওয়া যায় না, সবকিছু মানে হয়ে যায় না, আপনার কোলাবোরেশন থাকে না, সহযোগিতা থাকে না, এবং সেই জন্য আমরা কিন্তু সবসময় পিছিয়ে পড়ি। সো এই জন্য এবারে বলতে চাই যে আমি সেদিন ভাবতেছিলাম যে এক একজন এমপিকে জিজ্ঞেস করা উচিত যে আপনাদের বছরে কত টাকা দরকার, তাহলে আপনারা খুশি হন। এই 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 অনেস্ট আলাপটা আমরা করতে পারি। এটুকু বলে এখন এটুকু বলেই শেষ করি। থ্যাংক ইউ। আমি মোস্তাফিজ ভাই আপনার কাছে যাব। একজন জেসমিন নামে একজন, আপনি কমেন্ট করেছেন, বেশ কয়েকবার কমেন্ট করেছেন, একবার না, যে মোস্তাফিজ ভাই আমেরিকা থাকে, আমিও আমেরিকা থাকি, হাসিনা মোস্তাফিজ দুজনে আমেরিকা থাকে, সো ওনারা হচ্ছে আমেরিকার দালাল। তো আপনাকে আমি বলে রাখতে চাই, আমি আমেরিকা থাকি না, কোথায় থাকি আপনি জেনে নিন পরবর্তীতে কোনোভাবে ওই, এবং আমার নামের সাথেও লেখা আছে, সো আপনি কিভাবে বলতেছেন আমি জানি না। আচ্ছা, মোস্তাফিজ ভাই আপনার আমি শেষ আমি বক্তব্য। এটা নিয়ে রেসপন্ড করি, এটা নিয়ে একটু। আচ্ছা, আমরা সবাই জানি যে জাপানে আমেরিকা অ্যাটম বোম মারছিল, তাই না? ফ্যাটম্যান আর লিটল বয় দুইটা মারছিল, মারার পরে এবং কোরিয়াতে কোরিয়ার সাথে না, কোরিয়ার পক্ষে, সাউথ কোরিয়ার পক্ষে যুদ্ধ করেছে। তাদেরকে অ্যাটম বোম মারার পরে ওখানে আমেরিকার বেজও ছিল, এবং পরবর্তীতে অ্যাকচুয়ালি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ওখানে ছিল। আচ্ছা, থাকার পরে তারা যেটা হয়েছে, তারা কিন্তু টেকনোলজিক্যালি খুব ইয়া করছে, এবং বর্তমানে জাপানের যে স্ট্যাটাস ইজ ভেরি হাই, মানে ওয়ার্ল্ডের ভিতরে একটা রেসপেক্টেবল পজিশন, তাদের টেকনোলজি, তাদের সবকিছু আছে। সো এখনো কিন্তু আমেরিকার বেস কিন্তু ওখানে আছে। এর মধ্যে বেশ কয়েকবার কন্ট্যাক্ট হয়েছে, রিকন্ট্যাক্ট হয়েছে, বাট আমেরিকা, জাপানের আর্মিটাও অনেক পরে, যারা যখন অর্থনৈতিকভাবে স্ট্রং হয়েছে তখন তারা ইয়ে করেছে। কেন তাদেরকে অ্যাকচুয়ালি ইউএন মিশনে থেকে এরকম একজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে তারা কেন, তাদের অ্যান্সারটা ছিল খুব ইয়া, যে
সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমেরিকানরা আমাদের উপরে বোম মেরেছে, কিন্তু আমরা এইটুকু বুঝতে পেরেছিলাম যে আমাদের পাশে আছে চায়না, এবং চায়না ইজ ইমার্জিং টাইগার ফিউচারে, এবং দে আর কমিউনিস্ট। সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া যে কমিউনিস্ট, আর ওদিকে রাশিয়া আছে কমিউনিস্ট। এদের প্রভাব বলয়ের ভিতরে থেকে আমরা রাইজ করতে পারবো না। সো উই নিডেড টু লিন অন আমেরিকা। আমেরিকার থেকে আমরা সিকিউরিটি হেল্প দিয়েছি, সেম অ্যান্সারটা কোরিয়ারও দিয়েছি আর কি। লিন অন করেছি করে উই মানে এক্সেল। সো এখানে জিনিসটা বুঝতে হবে যে সবাই যখন বলে যে আমেরিকা 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 আমেরিকার দালাল, বাট কথা হচ্ছে, আমার কথা হচ্ছে আমার ইন্টারেস্ট আর আমেরিকার ইন্টারেস্ট যদি এক হয়, আমার তো ইন্টারেস্ট নিতে ইয়া নাই। যেমন দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন আসলে বাস্তবতা এমন হওয়ার সম্ভাবনা আছে। সেনাবাহিনী নিজেদের ইমেজ রক্ষা করার জন্য এবং দেশবাসীকে বোঝানোর জন্য যে আমরা আমাদের কাজ করে যাচ্ছি, তারপরও সরকার সেনাপ্রধানকে সরিয়ে দিতে চায়। এই জন্যই কিন্তু সেনাপ্রধান একদিকে সরিয়ে দেওয়ার নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল, অন্যদিকে হঠাৎ করে সুব্রত বাইন সহ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীকে সেনাবাহিনী গ্রেফতার করে। গ্রেফতারটাও ছিল একটা অন্যরকম অভিযান, এমন অভিযান হয়তো বা বাংলাদেশে আমরা আগে কখনো দেখি নাই। সবকিছু মিলিয়ে স্পষ্ট যে কথাগুলো বলেছেন মুস্তাফিজুর রহমান ভাই, এমনটা হওয়ার হতেও পারে। তো আমরা মনে করি না, আমরা মনে করি যে আসলে বাস্তবতা তাই, ভারত এটা করতে পারে, আওয়ামী লীগ এটা করতে পারে। বাংলাদেশের শীর্ষ যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে হত্যা করলেই তো হয়তো বা আওয়ামী লীগের জন্য ভালো হবে, ভারতের জন্য ভালো হবে। ভারতের এখন আহ, আহ, পথের কাটা হয়ে দাঁড়িয়েছে ডক্টর ইউনূস, ভারতের এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে তারেক রহমান, ভারতের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছেন ডক্টর শফিকুর রহমান। তাদেরকে তো শেষ করে দেওয়া ভারতের, আমি মনে করি এটা একটা তাদের স্বপ্ন, এটা তারা চেষ্টা অবশ্যই করতে